এদিকে ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধের পর রোববার খুলেছে দেশের সকল ব্যাংক। দিনের শুরুতে গ্রাহকদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে উপস্থিতি। এদিকে টানা ছুটির পর দেশে দুই শেয়ার বাজারে বেড়েছে সূচক ও লেনদেন। ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২৫০ কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের টানা ১০ দিন ছুটি শেষে আবারও খুলেছে দেশের ব্যাংকগুলো। দিনভর রাজধানীর বিভিন্ন শাখায় লেনদেন করেছেন গ্রাহকরা। কেউ জমা দিয়েছেন, কেউ উত্তোলন করেছেন নগদ অর্থ। গ্রিন রোডে যে ব্যাংকটা আছে ওখানে গেছি, ওখানে ক্যাশ নাই। ঝিকাতলায় গেছি, হ্যাঁ সোনালী ব্যাংকে। ঝিকাতলাও ক্যাশ নাই, হাজারিবাগেও নাই, তারপর আমরা এখানে আসছি। তবে ছুটির দিনগুলোতে ভোগান্তি পোহাতে হয়েছে অনেক গ্রাহককে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এটিএম বুথে ছিল নগদ টাকার সংকট। একাধিক বুথে গিয়ে ফিরতে হয়েছে খালি হাতে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। অনেক ব্যাংকে দেখা গেছে যে আসলে সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল না, ফলে টাকাটা আসলে তোলা সম্ভব হয় এটিএম বুথ থেকে। ওইটা একটা প্রবলেম ছিল। দেখা যাচ্ছে যে তাদের কার্ডের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এমনি সময় তো আপনি যে কোনো বুথেই নিতে পারেন, নিয়মটাও তাই যে আপনি সব ব্যাংকেরটাই পারবেন। সব ব্যাংকে যে মানে সার্ভিস নিতে পারে যে কোনো বুথ থেকে। তার জন্য হয়তো কোনো ব্যাংক চার্জ নাই, কোনো ব্যাংক চার্জ নেই। কিন্তু এই সব ক্ষেত্রে গত ঈদেও দেখা গিয়েছিল যে রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে আমার ব্যাংক শুধু আমার কার্ড হোল্ডারটাই সার্ভিস নিতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে দীর্ঘ ছুটিতে টাকা উঠানোর বাড়তি চাপে এমন সমস্যা হয়েছে। যারা কারণ ছাড়া এটিএম বুথ বন্ধ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান কর্মকর্তারা। তো এই নোটিশটা একটা ডকুমেন্ট হয়ে গেল, ডকুমেন্টারি এভিডেন্স। আমি তো এটা দেখেই তাকে বলতে পারবো যে আপনি এই ধরনের নোটিশ সার্ভ করলেন কি হবে, যেখানে আমার নির্দেশনা আছে কোনো এটিএম বুথেই মানে অর্থ ছাড়া থাকবে না, এবং আপনারা মানে সিকিউরিটি এনশিওর করবেন এবং মানুষের নিরবচ্ছিন্ন সেবাও যাতে আপনি এনশিওর করবেন, সেটা বলেই আপনি আমার কাছ থেকে এই এটিএমের জন্য লাইসেন্স নিয়েছেন। তারপরে এই নোটিশ আপনি কী হবে, এটা ইলিগেল একটা নোটিশ। এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে দিনের শুরুতে শঙ্কা থাকলেও শেষে স্বস্তি দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 14.91 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭২৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৪৫ পয়েন্টের বেশি। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ নিয়ে গভর্নর সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন। সেইখানে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। বিস্তারিত জানতে বার্তাকক্ষ থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সুজন, আপনি তো সেই সংবাদ সম্মেলনে ছিলেন। গভর্নর আসলে নির্দিষ্ট করে কি বলেছেন? আসলে যুক্তরাজ্যের বাইরেও কোন কোন দেশে পাচার হওয়া অর্থের খোঁজ পাওয়া গেছে এবং সেই সব দেশের থেকে অর্থ ফেরাতে কী ধরনের উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে? আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই আমলটাতে কিন্তু আসলে যেই পরিমাণ টাকার পাচার হয়েছে শুধু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২.৫ থেকে ৩ লাখ কোটি টাকার মতো ব্যাংকিং চ্যানেলে দেশের থেকে আসলে অর্থ পাচার হয়েছে। অর্থগুলো পাচার হওয়ার কিন্তু বিভিন্ন প্রক্রিয়া আছে। সে কখনো হুন্ডির মাধ্যমে হয়েছে, কখনো ওভার ইনভয়েস ও আন্ডার ইনভয়েসের মাধ্যমে এই পাচার হয়েছে। গভর্নর যে কথাগুলো আজকে সংবাদ সম্মেলন কথা বলেছেন, আপনি এটাও জানেন যে কিছুদিন আগে গভর্নর এই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এই যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে কিন্তু প্রধান উপদেষ্টাও ছিলেন। এই যে যুক্তরাষ্ট্রে গিয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু তারা অর্থ পাচারের কিন্তু প্রাথমিক একটি ধারণার সাথে কিন্তু একটি মামলার যে প্রক্রিয়াতে যাবেন সেই প্রক্রিয়ার জন্য কিন্তু আইনজীবীদের সাথে কথা বলেছেন। এবং এই আইনজীবীদের সাথে যখন কথা বলেছেন তখন কিন্তু আইনজীবীরা তাদেরকে বিভিন্ন ধরনের মামলার কথা বলেছেন। একটা হচ্ছে যে এই মামলাগুলো আসলে কোন প্রক্রিয়ায় করা হবে, কোন প্রক্রিয়ায় করা হলে আসলে এই মামলা করা হলে পরবর্তীতে অর্থ উদ্ধার করা হবে, সেই বিষয়টি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোন প্রক্রিয়ায় এখানে সিভিল মামলা করা হবে নাকি ক্রিমিনাল মামলা করা হবে, সেই বিষয়টি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। সেই কোন মামলা করলে এবং কে কীভাবে দোষী, সেই সবগুলো বিষয় কিন্তু আসলে আইনজীবীদের সাথে কথা বলা হবে এবং আইনজীবীরা কিন্তু এই বাংলাদেশে আসবে এবং আইনজীবীদের সাথে কথা বলেই কিন্তু পরবর্তীতে এবং সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলাগুলি বাংলাদেশে করা হবে, কোন মামলাগুলি বিদেশে করা হবে। এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে যে মামলাগুলি করা হবে এবং সেই প্রক্রিয়ার কিন্তু একটু ধীরগতি হলেও কিন্তু গভর্নর আমাদেরকে বলেছেন সেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে মামলার মাধ্যমে অর্থ উদ্ধার করা সম্ভব। এবং অর্থ উদ্ধার করলেই কিন্তু শুধু যে এই ব্যাপারটা নয়, এবং আরেকটি কথা বলেছে যে সেটেলমেন্ট, ঠিক আছে, বা সমঝোতার মাধ্যমে কিন্তু আসলে দেখা যাচ্ছে কি গভর্নর বলেছেন যে অর্থ উদ্ধার করা হবে। কারণ
অর্থ উদ্ধার একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনি জানেন আমি যে সমঝোতার বিষয়টা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। গভর্নর এর আগেও বলেছিলেন যে পাচারকারীদের সাথেও হয়তো কথাবার্তা বলবেন বা সমঝোতার চেষ্টা চলবে, যে তারা যদি নির্দিষ্ট শর্তে দেশে টাকা ফেরত আনে সে বিষয়ে তিনি প্রস্তাব দিবেন। আসলে সুনির্দিষ্টভাবে কি বলেছেন, বিস্তারিত যদি একটু জানান। আপনি জানেন যে যে অর্থ পাচার হয়, যখন অর্থ পাচার হয় তখন অর্থগুলো কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় আসলে যায়। এই প্রক্রিয়াটা কখনো সরাসরি একটি দেশে যায়, কখনো হচ্ছে একটি দেশের মাধ্যমে অন্য একটি দেশে যায়। এই ক্ষেত্রে কিন্তু আসলে প্রমাণ করা খুব কঠিন হয়ে পড়ে যে এই আইনের মাধ্যমে যে প্রক্রিয়াতে আসলে এই যাবে সেই প্রক্রিয়াটা কিন্তু জটিল, এবং জটিল বলতে 4 থেকে 5 বছর পর্যন্ত আসলে অর্থ উদ্ধারের ক্ষেত্রে লেগে যায়। এই ক্ষেত্রে হচ্ছে গভর্নর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, এর আগেও আমাদেরকে বলেছেন যে সমঝোতার মাধ্যমে। সমঝোতাটা হচ্ছে এইরকম অর্থে হবে যে বাংলাদেশের বিভিন্ন যারা ভাবে পাচার করেছে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বা গোষ্ঠীকে সাথে হচ্ছে সমঝোতা হবে যে তাদের মাধ্যমে যে তারা এই দেশে অর্থ ফিরিয়ে আনবে, এবং তাদের মাধ্যমে অনেক সময় দেখা যায় এই দেশের ব্যবসা প্রতিষ্ঠান বা তাদের এই সম্পদ কিন্তু আসলে জব্দ করা হয়েছে। সেই ক্ষেত্রে এই সমঝোতাটা হবে, এবং সমঝোতার মাধ্যমে কিন্তু গভর্নর বলছেন যে এই মাধ্যমে আসলে টাকাটা উদ্ধার করা তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত আনা সম্ভব। কিন্তু আইনের যে প্রক্রিয়াটা, সেই আইনের প্রক্রিয়াটা যে আন্তর্জাতিক যেসব গবেষণা আছে বা আইনজীবীরাও বলে যে এই আইন প্রক্রিয়ায় যদি আমরা অর্থ উদ্ধার করতে চাই বিদেশ থেকে, সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 বছর লেগে যাবে। এবং আরেকটি কথা আপনাকে না বললেই নয় যে এই যে অর্থ উদ্ধার করা হবে, আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায়ও দেখা গেছে যে অর্থ উদ্ধারের ক্ষেত্রে যে 10 থেকে আসলে 20% অর্থ উদ্ধার করা হয়। সেক্ষেত্রে একটি বোঝেন যে আইনজীবী নিয়োগ করা হবে, এবং আইনজীবীরা কিন্তু আরেকটি কথা বলেছে যে আইনজীবীদের নিয়োগ করা হবে তারা কিন্তু নিজ উদ্যোগে তারা হচ্ছে কস্টিংটা বেয়ার করবে। কারণ হচ্ছে যে এই যে আইনজীবীরা তারা কিন্তু জানে যে আসলে কিভাবে অর্থ উদ্ধার হয় বা কি প্রক্রিয়ায় মামলা করলে ভালো হয়। এই ক্ষেত্রে হচ্ছে আইনজীবীদের কিন্তু বাংলাদেশ থেকে কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া হবে না, কারণ পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পরিমাণ অর্থ উদ্ধার হবে তারপরে তারা সেই তাদের নিজস্ব ফি গ্রহণ করবে, এরকম কি বিষয়টা? জিনিসটা হচ্ছে যে এরকম যে পরিমাণ অর্থ উদ্ধার করা হবে তার একটি পার্সেন্টেজ হচ্ছে আইনজীবী আসলে তাদের সার্ভিস চার্জ বলেন বা তাদের এই যে কাজকর্ম করেছে যেটা হচ্ছে যে অর্থ উদ্ধারে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদেরকে দেওয়া হবে। সর্বোপরি বলতে যায় যে অর্থ উদ্ধারের ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং জোরালো ভূমিকা নিচ্ছে। ধন্যবাদ সুজন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।